নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। কলকাতা নাইট রাইডার্স তাদের পরের ম্যাচ খেলতে চলেছে 16 তারিখ শনিবার দিন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, এবং ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ফিরতে চলেছে। গুজরাট টাইটান্স আরও একটা দল যারা খুব ভালো ছন্দে আছে, টপ অফ দ্য টেবিল আছে, এবং তারা কিন্তু লাস্ট 5টা ম্যাচে 5টা জিতেছে। অবভিয়াসলি একটা টাফ চ্যালেঞ্জ আবারও কলকাতা নাইট রাইডার্সের জন্য। তবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স যদি সিরিয়াস একটা ফ্র্যাঞ্চাইজি মনে করে নিজেদেরকে, তাহলে এই ম্যাচ থেকে কিছুটা আইপিএল 2027-এরও প্ল্যান করা শুরু করে দেবে। আর যদি আবারও পরের দিন এসে বলে আমরা এখনও প্লে অফসের জন্য ভাবছি, প্লে অফসের দৌড়ে আছি, 15 পয়েন্ট নিয়ে হয় কি দেখি, আমরা সেম টিম নিয়ে যাচ্ছি বা অলমোস্ট 90% সেম টিম রাখছি, তাহলে ভাই এই টিমটার থেকে পরের বছরও কোনো আশা দেখো না। আর এই বছরও 15 পয়েন্টে যাওয়ার আশা বা গুজরাট টাইটান্সের মতো টিমকে হারানোটা খুবই শক্ত হবে ওই টাইপের আবারও একটা কম্বিনেশন নিয়ে গেলে। কলকাতার সিম্পলি এটা বুঝতে হবে, তারা যে প্লেয়ারগুলোকে খেলাচ্ছে তারা সেই লেভেলের প্লেয়ার না। একটা রিঙ্কু সিং কোনোদিন ফিন অ্যালেন বা কোনোদিন বরুণ নারায়ণ, তারা যদি তোমার হয়ে খেলে দেয় তখনই তুমি জিততে পারবে। বৈভব আরোরা কোনো জসপ্রীত বুমরা নয় যাকে এইভাবে কেকেআর ট্রাস্ট করছে। আমরা আরসিবির মতো টিমকে দেখেছি, রোমারিও শেফার্ড গত বছর তাদেরকে কত ম্যাচ জিতিয়ে দিয়েছে, এই বছর ফর্মে নেই, তাকে ড্রপ করে দিয়েছে। বাট কলকাতা আরোরাকে ড্রপ করবে না, আরোরা এতটাই ফেভারিট। এবং সেই জায়গাতে গিয়ে যদি আবারও আরোরা, রাহানে, মনীষ তারাই খেলে, তুমি জেতার আশা করলে সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। জিতে গেলে ভালো, না জিতলে তোমাকে মনে করতে হবে যে এই টিমটা জেতা ডিজার্ভ করে না। সত্যি কথা বলতে কি, কলকাতার উচিত রাহানে, মনীষ পান্ডে বা বৈভব আরোরা, যাদের পরের বছরের প্ল্যানে রাখা উচিত নয়, তাদেরকে বাদ দিয়ে বাকি 3টে ম্যাচ খেলা। বাট আমার হাইলি ডাউট আছে যে রাহানের থেকে ক্যাপ্টেন্সি সরিয়ে দেবে। রাহানে হয়তো খেলবে, বাট বাকিদের তো তুমি সুযোগ দাও অ্যাটলিস্ট। বৈভব আরোরার থেকে আমি সৌরভ দুবে 2 ওভার দেখে আমি যা বুঝেছি তার থেকে অনেক বেশি পোটেন্সিয়াল আছে। একটা ভালো লেন্থ হিট করছে, বলে ইন সুইং আউট সুইং দুটোই আছে। চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল প্রথম ওভারটা দেখে যে কতদিন বাদে একটা কেকেআর বোলারকে আমরা বল সুইং করাতে দেখছি। সেকেন্ড ওভারেও খারাপ বোলিং করেনি, একটা বল কিছুটা ওপরের দিকে পিচ করে ফেলেছিল, বেথেল 6 মারে এবং তারপর 2টো 4 মারে ভালো শট ছিল। বাট ওভারঅল যে লেন্থে তোমার সৌরভ দুবে বল করেছে, সেই লেন্থটা অনেক বেটার তোমার বৈভব আরোরার থেকে। এবং সেখানে দাঁড়িয়ে সৌরভ দুবের মতো একটা প্লেয়ারকে বৈভব আরোরার আগে এবার সুযোগ দাও। আরোরা খেলবে, আর ক্যাপ্টেনেরও আরোরার ওপর বিশাল ট্রাস্ট, আলাদা লেভেলের ট্রাস্ট। তো সেখানে সেই চেঞ্জটা করতে হবে পরের বছরের কথা মাথায় রেখে। তোমাকে ভাবতে হবে যে পরের বছর আমাকে কোন টাইপের বোলিং অ্যাটাক নিয়ে যেতে হতে পারে। হর্ষিত রানা ফিরবে, কার্তিক ত্যাগী ব্রিলিয়ান্ট করছে, এবং এটা আশা করতে হবে যেন কার্তিক ত্যাগী পুরোপুরি ফিট থাকে, কারণ প্লেয়ারটা ওয়ার্ক ইন প্রোগ্রেস এখনও। আর তাতেই এই বছর এসে কতটা ইম্প্যাক্ট রেখেছে, কীরকম বোলিং করছে। সেখানে যদি পরের আরও একটা বছর কার্তিক ত্যাগী নিজেকে ফিট রাখতে পারে এবং এই সেম বোলিং অ্যাকশনে বল করে যায়, তার পরের বছর আরও আমরা বেটার ভার্সান হয়তো দেখতে পাবো। সেখানে হর্ষিত রানা, কার্তিক ত্যাগীর পাশাপাশি সৌরভ দুবের মতো একটা বোলারকেও যদি কেকেআর রেডি করতে পারে। সৌরভ দুবের অনেকগুলো পজিটিভ আছে, হাইটটা বেশি, রিলিজ পয়েন্টটা অনেক বেশি, ভারতীয় ফাস্ট বোলারদের মধ্যে টপ 3-তে আছে দেখছিলাম রিলিজ পয়েন্টের দিক দিয়ে। তার সঙ্গে সঙ্গে লেন্থ হিট করতে পারে, ইন সুইং আউট সুইং সিম মুভমেন্ট সব কিছু আছে। প্লেয়ারটাকে রেডি করতে হবে, তৈরি করতে হবে। ট্যালেন্ট আছে প্লেয়ারটার মধ্যে, যেটুকু বুঝলাম। এবার তারই পাশাপাশি যদি আমরা বলি তেজস্বী ধাইয়ার মতো একটা প্লেয়ার, যাকে কেকেআর 3 কোটি টাকায় নিয়েছে। এবার ট্যালেন্ট আছে বলেই তো প্লেয়ারটার দাম 3 কোটি অবধি গিয়েছে। যদি ট্যালেন্ট না থাকতো তাহলে তো আর এই প্লেয়ারটা এত দামে বিক্রি হতো না। রাজস্থান রয়্যালস বা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো টিম তার উপর ইন্টারেস্টেড থাকতো না। বাট সেই প্লেয়ারটাকে নিয়ে একদমই তাকে চান্স না দেওয়া, এটা আবারও দেখায় যে কলকাতা নাইট রাইডার্স কেন এই জায়গাতে আছে, যে ইয়ংস্টারদের ওপর চান্স দিচ্ছে না। প্রিয়ান্স আরিয়ার থেকে বেটার স্ট্রাইক রেট ছিল তার দিল্লি প্রিমিয়ার লিগে, ভাবতে পারো। তারপরও সেই প্লেয়ারটা সুযোগ পায় না একটা ম্যাচেও। আর পাথিরানাকে তুমি 18 কোটি টাকা দিয়ে কেন এনেছো? এদিকে বলছো পাথিরানা ফিট আছে, বাট কম্বিনেশনে ফিট করছে না। তো একটা প্লেয়ার, তার মধ্যে যদি তুমি সেই কোয়ালিটি না দেখতে পাও, তার পেছনে তাহলে 18 কোটি টাকা খরচা কেন করলে? আর যদি 18 কোটি খরচাই করেছো, তার মানে সে এমন লেভেলের প্লেয়ার যে কে অ্যাভেলেবেল আছে, কি কম্বিনেশন হচ্ছে সেটা বড় কথা নয়, সে তোমার প্লেইং ইলেভেনে খেলার মতো প্লেয়ার। সেই কারণেই তুমি তার উপর এত টাকা খরচা করেছো। তো যদি তোমার সেটা মনে হয়, তাহলে তুমি তাকে এবার সুযোগ দাও 3টে ম্যাচে। ঠিক আছে, উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছিলে না কিছু, ঠিক আছে, মেনে নিলাম। বাট এবার তো সুযোগ দাও। যদিও উপায় ছিল পাওয়েল এবং পাথিরানা দুজনকেই ইম্প্যাক্ট লিস্টে রেখে, যদি পাওয়েলের ব্যাটিং না আসে পাথিরানাকে ইউজ করার অপশান ছিল, বাট সেই দিকে কলকাতা যায়নি। তবে এবার আর কিসের ওয়েট করছো? এবার তো সুযোগ দাও। ইভেন রাহানেরও সরে যাওয়া উচিত, রাহানেকে সরিয়ে দিয়ে সেই জায়গাতে অঙ্ক্রিস রঘুবংশীর ওপেন করা উচিত। 3 গ্রিন ব্যাট করলে সেটাই এবার বেটার হবে। সেটাই হয়তো পরের বছরের জন্য একটা ভালো প্ল্যানিং হবে।
বাট হয়তো রাহানে সরবে না, তাই তাকে রেখে আমরা পরের ম্যাচের একটা প্লেইং ইলেভেন আলোচনা করতে পারি যদি কলকাতা পরিবর্তনের দিকে যায়। না যাবার চান্সটাই বেশি তারপরও। এবং তারই সঙ্গে আমার মনে হয় রমনদীপ সিংকেও 3টে ম্যাচে সুযোগ দিয়ে দেখো। যখন তাকে রিটেন করেছো, 4 কোটি টাকায় রেখেছো, তাকে বাইরে বসিয়ে রেখে লাভ নেই। 3টে ম্যাচে সুযোগ দাও। যদি মনে হয় সে তার মধ্যে সেই কোয়ালিটি নেই, পরের বছর অকশনের আগে তাকে রিলিজ করে দাও, অন্য ভালো ফিনিশার নিয়ে আসো। তো এই রমনদীপ সিং বা বৈভব আরোরা তারা সেই 2024 সালের পারফরমেন্সের ওপর ভিত্তি করে এখনও খেলে যাচ্ছে। বাট সেই 2024-এ গম্ভীরের আন্ডারে তাদের একটা লিমিটেড রোল ছিল। রমনদীপের রোল এটা ছিল শেষ 5টা বা 6টা বল খেলা, তার মধ্যে 2টো বা 3টে বাউন্ডারি মেরে দেয়া, সেটাই তার জন্য একদম পারফেক্ট রোল ছিল। এবং আরোরার রোল ছিল যে নতুন বলে একটু সুইং করিয়ে দেয়া। এবং সেই সময় কিন্তু আরোরা বেশিরভাগ ম্যাচে 2 ওভার করেই শুরুর দিকে বল করতো। ডেথে রাসেল বল করতো, ডেথে কিন্তু তাকে ট্রাস্ট করতো না সেই সময়ের মেন্টর গম্ভীর বা তোমার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। বাট সেই আরোরাই এখন টিমের মেন বোলার, এবং তাকে ডেথ বোলার বানাতে গিয়ে তার হাতে যে সুইংটা ছিল সেটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। ফলে কলকাতার এবার এই সমস্ত প্লেয়ারদের থেকে মুভ অন করা উচিত। প্রচুর ডোমেস্টিকে প্লেয়ার আছে, ভালো ভালো প্লেয়ার আছে, ঠিকঠাক স্কাউটিং করলে ভালো প্লেয়ার পাওয়া সম্ভব। প্রত্যেক বছর অনেক ভালো ভালো প্লেয়ার ডোমেস্টিক থেকে ওঠে। সেই জায়গাতে কলকাতার পরের বছরের জন্য ভাবনা চিন্তা করা উচিত। এবং যেখানে আমরা এক্সপেক্ট করছি হয়তো রাহানেই ক্যাপ্টেন থাকবে, তো রাহানেকে রাখছি টিমে। আমি তো চাই তাকে সরিয়ে দিয়ে রিঙ্কুর হাতে লাস্ট 3টে ম্যাচের জন্য ক্যাপ্টেন্সি দিয়ে দিক, বাট সেটা হয়তো হবে না। সেখানে রাহানে, অ্যালেন, রঘুবংশী, গ্রিন সেই টপ 4-এর সঙ্গেই কন্টিনিউ করুক, এবং দেন একটু সাহসী হোক কলকাতা, একটা ব্যাটসম্যান কম খেলিয়ে একটা বোলার এক্সট্রা খেলাক। সেখানে 5, 6, 7 তেজস্বী, রিঙ্কু এবং অনুকূল তাদেরকে ইউজ করুক। অনুকূলের ব্যাটিংটাকেও এবার ইউজ করার দিকে দেখুক। 8 নম্বরে সুনীল নারায়ণ, 9, 10, 11, তারপর সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার মাথিসা পাথিরানা, কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী। হোপফুলি বরুণ চক্রবর্তী পরের গুজরাট ম্যাচটা খেলতে পারবে। তার পায়ে একটা হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, যেটা অভিষেক নায়ার জানিয়েছে। তবে যদি বরুণ চক্রবর্তী এবার খেলতে না পারে, সেখানে দাক্স কামড়ার মতো একটা ইয়ংস্টার বা প্রশান্ত সোলাঙ্কির মতো একটা বোলারকেও চান্স দিয়ে কেকেআর দেখতে পারে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সৌরভ দুবেকে আমি রাখবো বোলিংয়ের সময়। তবে যদি কলকাতা মনে করে যে না, আমাদের একটা এক্সট্রা ব্যাটিং অপশান লাগবেই লাগবে, সেখানে তারা সৌরভ দুবেকে না খেলিয়ে রমনদীপ সিংকে আবার ফেরাতে পারে। যেটা বললাম যে রমনদীপকে 2-3টে ম্যাচে চান্স দিয়ে এবার দেখুক, যদি তারপরও সে পারফর্ম না করতে পারে পরের বছরের আগে ছেড়ে দিক। নর্মালি আমার যেটা মনে হয় রমনদীপকে নিয়ে আসা উচিত, রাহানেকে সরিয়ে রিঙ্কুকে ক্যাপ্টেন করে দিয়ে। আমি তো এই টাইপের একটা লাইন আপ দেখতে পেলে বেশি খুশি হতাম, যেটা হবে না। যে রঘুবংশী এবং অ্যালেন ওপেন করছে, 3-এ গ্রিন, 4-এ তেজস্বী, 5-এ রিঙ্কু, 6-এ অনুকূল, 7-এ রমনদীপ, দেন 8-এ সুনীল নারায়ণ, 9, 10, 11 কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী, পাথিরানা এবং ইম্প্যাক্ট সৌরভ দুবে। এই লাইন আপটাই নিয়ে খেললে এখানে যদি তেজস্বীর মতো প্লেয়ার বা সৌরভ দুবের মতো প্লেয়ার তারা ভালো করে, তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। পরের বছর আইপিএলে তাদেরকে একদম নতুন লাগবে না। পরের বছর যদি আইপিএলে শুরু থেকে তাদেরকে খেলাতে চায়, তারা অনেকটা সেটেলড হয়ে থাকবে অলরেডি, 2-3টে ম্যাচ যদি এখন খেলে। বাট এত ভাবনা চিন্তা কেকেআর ম্যানেজমেন্ট যদি করতো, কেকেআরের আজকে এই দুর্দশা হতো না। দেখা যাক সেখানে পরের ম্যাচে এরকম কিছু করে কিনা। বাট আমি তো পার্সোনালি সেরকমই কিছু দেখতে চাই। এবং 3টে ম্যাচে রিঙ্কুকে ক্যাপ্টেন্সি দিয়ে তাকেও রেডি করার জন্য দেখতে পারে কলকাতা। কারণ হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার অবভিয়াসলি অ্যাভেলেবেল থাকতে পারে, তবে যদি সেরকম ট্রেড না করতে পারে, রিঙ্কুর হাতে পরের বছর ক্যাপ্টেন্সিটা তুলে দিতে পারে। বাট সেসব কিছুই হয়তো হবে না। তাও আমরা অ্যাজ এ সমর্থক, অ্যাজ এ ফ্যান আশা দেখতে পারি। তবে ব্যাপারটা হচ্ছে, আমরা সমর্থকরা কলকাতার এই দলটাকে নিয়ে যতটা সিরিয়াস, তার 10%টা হয়তো কেকেআর ম্যানেজমেন্ট নয়। সেই কারণেই এই দুর্দশা লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি। বাকি তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।